আসসালামু আলাইকুম এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা। সামনেই তোমাদের বায়োলজি এক্সাম। সো বায়োলজি এক্সামে তোমরা সবচেয়ে বেশি যে সমস্যাটা ফেস করো সেটা হচ্ছে মূলত মুখস্থের জন্য। এতগুলো টপিক বা এতগুলো পড়া আসলে মুখস্থ হয় না। সো কোন টেকনিকে পড়াশোনা করলে তোমাদের আসলে সবগুলো টপিক পড়তে হবে না, যে টপিকগুলো পড়লেই তোমরা গ ঘ কমন পাবে বা গ ঘ সেই টপিকগুলো থেকে বোর্ড প্রশ্ন করবে, সেইগুলো সম্পর্কে আজকে আমরা একটু জানার চেষ্টা করব। আমি এখানে 7টা চ্যাপ্টারের প্রত্যেকটার গ ঘ হচ্ছে লিখে রেখেছি। সো ফার্স্টেই চ্যাপ্টার ওয়ানের যেই গ এবং ঘ দেখতে হবে সেটা হচ্ছে মূলত রাজ্যগুলো নিয়ে। সো রাজ্যের মধ্যে মনেরা এবং প্রতিষ্ঠা রাজ্য থেকে সচরাচর গ হয়ে থাকার কথা আর কি। সো যখন গ আসবে, মনেরা এবং প্রতিষ্ঠা থেকে যখন গ আসবে, তখন তোমরা অবশ্যই ওই রাজ্যের 4 থেকে 5টা বৈশিষ্ট্য লিখে সেখানে মনেরা এবং প্রতিষ্ঠা রাজ্যের যে ছবি বা চিত্র সেটা এঁকে দেওয়ার চেষ্টা করবা। এবং ঘতে যদি আমরা বলি তাহলে ফানজাই ও প্লান্টি রাজ্যের মধ্যে পার্থক্য বলতে পারে, কারণ ফানজাই এবং প্লান্টি অনেকটাই উদ্ভিদ টাইপের। ফানজাই হচ্ছে মৃতজীবী, আর প্লান্টি হচ্ছে মূলত উদ্ভিদ। ঠিক আছে, এটা হচ্ছে তোমার সপুষ্পক উদ্ভিদ বা আবৃতবীজী উদ্ভিদ বা উন্নত প্রজাতির উদ্ভিদ। আর ফানজাই আসলে উদ্ভিদ না, ফানজাই হচ্ছে একটা মৃতজীবী জীব। ঠিক আছে। সো ঘ এর মধ্যে, আর ঘ এর মধ্যে প্লান্টি এবং ফানজাই না বলে অনেক সময় আবার এটাও বলতে পারে যে প্লান্টি ও অ্যানিমেলিয়ার মধ্যে পার্থক্য বলতে পারে, মানে ঘয়ে এটা না বলে প্লান্টি বা অ্যানিমেলিয়ার মধ্যেও পার্থক্য বলতে পারে। ঠিক আছে। সো তখন যখন প্লান্টি এবং অ্যানিমেলিয়া যখন বলবে, তখন তোমরা কি করবা, তখন হচ্ছে প্লান্টি এবং অ্যানিমেলিয়ার মধ্যে যে পার্থক্য সেটা ব্যাখ্যা করার চেষ্টা করবা। প্লান্টি হচ্ছে যে উদ্ভিদ প্রজাতি, এবং উদ্ভিদের যেগুলো সপুষ্পক উদ্ভিদ, অপুষ্পক উদ্ভিদ এবং ধরো আবৃতবীজী, নগ্নবীজী, এগুলো সম্পর্কে লিখবা। এবং হচ্ছে উদ্ভিদ প্লান্টির মধ্যে আবার প্লান্টি 2 প্রকার, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, এগুলো নিয়েও হচ্ছে ব্যাখ্যা করবা। এরপর হচ্ছে তোমার অ্যানিমেলিয়ার মধ্যে গিয়ে তোমরা হচ্ছে যে মানুষ এবং উন্নত যে প্রাণী আছে সেগুলো নিয়ে তোমরা ব্যাখ্যা করবা। আহ, এখানে আসলে ছবি আঁকার কোনো প্রয়োজন নেই। প্লান্টি এবং অ্যানিমেলিয়ার ক্ষেত্রে ছবি আঁকার কোনো প্রয়োজন নেই, বাট ফানজাই, মনরা এবং প্রতিষ্ঠা যদি বলো তখন তোমাকে ছবি অবশ্যই এঁকে দিতে হবে। ছবি আঁকলেই অবশ্যই নাম্বার পাবা। সো প্লান্টি এবং অ্যানিমেলিয়ার মধ্যেও কিন্তু পার্থক্য বলতে পারে। ঠিক আছে। তাহলে ঘতে এই দুই ভাবে প্রশ্ন আসতে পারে। আর যদি আমরা গয়ের ক্ষেত্রে বলি, গয়ের ক্ষেত্রে যদি বলি তাহলে মনের এবং পরিষ্কার রাজ্য থেকেই প্রশ্ন আসবে। এবার চ্যাপ্টার 2 এর ক্ষেত্রে যদি আমরা দেখি, চ্যাপ্টার 2 এ সবসময়ই মোটামুটি প্রশ্নে মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিড দিয়ে থাকে। মাইটোকন্ড্রিয়া অথবা প্লাস্টিড থেকে যে কোনো একটা হয়তো দিতে পারে গতে। আহ, এটা আমি টাইপ 1 এর মধ্যে এঁকেছি। চ্যাপ্টার 2 থেকে আসলে 3 টাইপের প্রশ্ন হতে পারে। আহ, যদি টাইপ 1 থেকে প্রশ্ন আসে তখন মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড থেকে আসবে। মাইটোকন্ড্রিয়ার ছবি আঁকতে হবে এবং সেটা ব্যাখ্যা দিতে হবে। আর প্লাস্টিডের ক্ষেত্রে ওই ক্লোরোপ্লাস্টের কথা তারা জিজ্ঞেস করে। সো সেখানে প্লাস্টিকের ছবিটা এঁকে দিয়ে ক্লোরোপ্লাস্ট সম্পর্কে ব্যাখ্যা দিবা, যদিও ব্যাখ্যা খুবই কম। বাট তোমরা এটা অধ্যায় 4-এর সাথে রিলেট করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো। সালোর সংশ্লেষণে ক্লোরোপ্লাস্ট কীভাবে ভূমিকা রাখে, সালোর সংশ্লেষণের বিক্রিয়াটা দেওয়ার চেষ্টা করবো। সো এভাবে আনসারটাকে বড় করতে হবে। আহ, ছবি আঁকার পর তুমি ধরো এখান থেকে 8-10 লাইনের মতো ব্যাখ্যা দিয়ে দিলা, তাহলে এটা একটা ভালো আউটপুট আসবে। টাইপ 2 এর মধ্যে আছে হচ্ছে উদ্ভিদের টিস্যু থেকে যদি প্রশ্ন আসে, আমি সবাইকে মোটামুটি বলি এটা অ্যাভয়েড করতে, কারণ এটা একটু টাফ টপিক। উদ্ভিদের টিস্যুর মধ্যে আছে হচ্ছে তোমার, ফার্স্টে আছে হচ্ছে ভাজক স্থায়ী টিস্যু, তারপর আছে হচ্ছে ভাজক টিস্যুর মধ্যে আবার 2 প্রকার, জাইলেম, ফ্লোয়েম। সো স্থায়ী টিস্যু থেকে যদি আসে তাহলে প্যারেনকাইমা, অ্যানকাইমা, কোরেনকাইমা, স্টেরেনকাইমা, এগুলো থেকে চিত্র দিয়ে দিবে প্রশ্নে। সেই চিত্র প্রশ্নে চিত্র দেওয়া থাকবে, প্রশ্নের চিত্র দেওয়া থাকবে, প্রশ্নের চিত্র থাকবে, সেই চিত্র থেকে তোমাকে ব্যাখ্যা লিখতে হবে। ওকে। সো উদ্ভিদের টিস্যু থেকে যদি প্রশ্ন আসে তাহলে পুরোটাই কিন্তু সেখান থেকে সৃজনশীলটা আসবে, যে কোনো বোর্ডে কিন্তু এটা হতে পারে। সো প্রত্যেক বোর্ডকে কিন্তু সাবধান থাকতে বলতেছি আমি, যে উদ্ভিদের টিস্যুটা যে কোনো বোর্ডে দিয়ে দিতে পারে। ঠিক আছে। টাইপ 3 হচ্ছে আবরণী টিস্যু থেকে যদি আসে তাহলে ত্বকের যে আবরণী টিস্যু আছে, আমরা জানি হচ্ছে আবরণী টিস্যুর মধ্যে হচ্ছে স্কোয়ামাস আবরণী টিস্যু। ঠিক আছে। তারপর আছে হচ্ছে তারপর আছে হচ্ছে কলামনার আবরণী টিস্যু। তারপর আছে হচ্ছে তোমার কি, স্তম্ভাকার, কলামনার, আর হচ্ছে ঘনাকার। ঠিক আছে। এই 3 ধরনের আবরণী টিস্যু নিয়ে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আবরণী টিস্যু থেকে যদি প্রশ্ন আসে তাহলে আবরণী টিস্যু থেকেই আসবে। আর যদি উদ্ভিদ টিস্যু থেকে আসে তাহলে উদ্ভিদ টিস্যু থেকেই আসবে। আর যদি মাইটোকন্ড্রিয়াল প্লাস্টিড থেকে আসে তাহলে মাইটোকন্ড্রিয়াল প্লাস্টিড থেকে আসবে, তবে মাইটোকন্ড্রিয়াল প্লাস্টিড থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঠিক আছে। যদি চ্যাপ্টার 1 স্কিপ করে, চ্যাপ্টার 1 থেকে যদি প্রশ্ন না আসে, তখন চ্যাপ্টার 2 থেকে 2 ধরনের টাইপের প্রশ্ন আসতে পারে। সেখানে ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়াটা দিয়েই দিবে। এরপর টাইপ 2 এবং টাইপ 3 এর মধ্যে যে কোনো একটা দিতে পারে। ঠিক আছে, চ্যাপ্টার 1 যদি স্কিপ করে। এবার চ্যাপ্টার 3 তে যদি আমরা আসি, চ্যাপ্টার 3 তে আমরা জানি যে প্রশ্ন কিভাবে হয়।
চ্যাপ্টার 3 এর ক্ষেত্রে আমরা দেখি সবসময় যে মাইটোসিসের একটা অথবা দুইটা ধাপ ব্যাখ্যা করতে বলতে পারে। সো একটা এবং দুইটা ধাপের মধ্যে সবচেয়ে ফেমাস যে দুইটা ধাপ সেটা হচ্ছে তোমার অ্যানাফেজ এবং সর্বশেষ যে ধাপ সেই ধাপটা নাম কি? সেই ধাপটার নাম হচ্ছে কি? সেই ধাপটার নাম হচ্ছে অ্যানাফেজ হচ্ছে 4 নাম্বার ধাপ এবং টেলোফেজ হচ্ছে 5 নাম্বার ধাপ। সো এই লাস্ট দুইটা ধাপ নিয়ে মোটামুটি সবসময় গতে প্রশ্ন এসে থাকে। সো এই দুইটা ধাপের যে কোনো একটা ধাপ হয়তো ব্যাখ্যা করতে বলতে পারে অথবা মাইটোসিসের 5টা ধাপই ব্যাখ্যা করতে বলতে পারে। ঠিক আছে? আর ঘতে মিওসিসের গুরুত্ব থেকে আসবে। সো এটা এক ধরনের ফিক্সড বলতে পারো। এটা এক ধরনের ফিক্সড প্রশ্ন। এখান থেকে মিওসিসের গুরুত্ব থেকে সবসময় প্রশ্ন ঘতেই আসে। এরপর যদি আমরা চ্যাপ্টার 4 এর দিকে যাই, চ্যাপ্টার 4 এর ক্ষেত্রে সবার শ্বসনের ধাপ যেগুলো আছে, যে ধাপ তাপটা সম্পর্কে আমরা জানি যে গ্লাইকোলাইসিস, এরপর হচ্ছে তোমার অ্যাসিটাইল কোএনজাইম অ্যাসিটাইল কোএনজাইম অ্যাসিটাইল কোএনজাইম অ্যাসিটাইল কোএনজাইম এ কোএনজাইম এবং হচ্ছে তোমার ধরো ক্রেবস চক্র এই তিনটা ধাপের মূলত শক্তি উৎপাদন করে থাকে। আর 4 নাম্বার ধাপ যেটা সেটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, সেটা মূলত এই শক্তিটাকে প্রবাহ করে নিয়ে যায়। ঠিক আছে? সো এই তিনটা ধাপের যেই শ্বসনের যে 4টা ধাপ, সেই 4টা ধাপের মধ্যে 3টা ধাপ শক্তি উৎপাদন করে, আর লাস্ট যে ধাপ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম সেটা মূলত শক্তির প্রবাহকে নিয়ন্ত্রণ করে। সো এই যে 4টা ধাপ, এই 4টা ধাপ থেকে গতে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর গতে যদি সবাত শ্বসন থেকে আসে তাহলে ঘতে সালোক সংশ্লেষণের যে গুরুত্ব সেটা দিতে পারে। উল্টাও প্রশ্ন হতে পারে, গতে যদি সালোক সংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়ে বা আলোক নিরপেক্ষ পর্যায়ে থেকে প্রশ্ন দেয় তাহলে ঘতে অবশ্যই সবাত শ্বসনের ধাপ বর্ণনা করতে বলতে পারে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই প্রশ্নটাকে ঘুরিয়ে অন্যভাবে যদি দেয়, এটা যদি আমরা এটাকে এভাবে দিতে পারে, বা গতে দিতে পারে হচ্ছে সালোক সংশ্লেষণের আলোক নির্ভর আলোক নির্ভর অথবা আলোক নিরপেক্ষ পর্যায় ব্যাখ্যা করতে বলতে পারে। এবং ঘতে যেটা বলতে পারে সেটা হচ্ছে ঠিক তার উল্টা, যে সবাত শ্বসনের গুরুত্ব। আচ্ছা, সো সবাত শ্বসনের গুরুত্ব যখন বলবে তখন তোমরা অবশ্যই চেষ্টা করবা সবাত শ্বসনের ধাপগুলো ব্যাখ্যা করে তারপরে তার যে গুরুত্ব সেই গুরুত্বটা বর্ণনা করতে। সবাত শ্বসনের গুরুত্ব সম্পর্কে তোমরা ইজিলি জানো। সো এই গুরুত্বটা তোমরা খুব ইজিলি লিখতে পারবে, বাট এটা লেখার আগেই তুমি ধাপগুলো একটু ব্যাখ্যা করে এসে, বা ওই যে ফ্লো চার্ট যেটা আছে বইতে, সেই ফ্লো চার্টটা যদি এঁকে গুরুত্বটা ব্যাখ্যা করো তাহলে তোমাকে বেশি মার্কস দিবে। ঠিক আছে? ফ্লো চার্টটা আঁকার চেষ্টা করবা সবসময়। মানে সবাত শ্বসনের ধাপ যখন বলবে তখন এখানে অবশ্যই ফ্লো চার্টটা দিয়ে দেওয়ার চেষ্টা করবা। ফ্লো চার্টটা অবশ্যই দেওয়ার চেষ্টা করতে হবে। ঠিক আছে? কারণ ফ্লো চার্টটা খুবই ইম্পর্টেন্ট। ফ্লো চার্টটা দিলে তোমাকে 3-3 দিয়ে দিবে। এরপরে চ্যাপ্টার 11 এর দিকে যদি আমরা আসি, চ্যাপ্টার 11 এর ক্ষেত্রে আমরা অবশ্যই জানি যে গতে পুং গ্যামিটোফাইট অথবা স্টি গ্যামিটোফাইটের যে কোনো একটা অবশ্যই আসবে। পুং গ্যামিটোফাইট এবং স্টি গ্যামিটোফাইটের ক্ষেত্রে চিত্র আঁকতে হবে অবশ্যই। সেই চিত্রগুলো থেকে তোমাকে ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যাটা 4 থেকে 5 লাইনে ব্যাখ্যাটা দিয়ে দিবা, 4 থেকে 5টা পয়েন্টের মধ্যে, এবং চিত্রটা অবশ্যই এঁকে দিতে হবে। পুং গ্যামিটোফাইটের সচিত্র বর্ণনা এবং স্ত্রী গ্যামিটোফাইটের সচিত্র বর্ণনা। পুং এবং স্ত্রী এই দুটোর যে কোনো একটা থেকে আসতে পারে, তবে পুং গ্যামিটোফাইট থেকে মোটামুটি সবসময় প্রশ্ন হয়ে থাকে গতে। এবং ঘতে হচ্ছে নিষেকের গুরুত্ব। চোখ বন্ধ করে এখান থেকে প্রশ্ন হবে। নিষেকের গুরুত্ব থেকে অবশ্যই প্রশ্ন হবে। নিষেকের যে চিত্র সেই চিত্রটা ভালো মতো পড়ে নিতে হবে। এই হচ্ছে ব্যাপার। এছাড়া তোমরা একটা ব্যাপার দেখতে পারো, সেটা হচ্ছে যে গয়ের জন্য এই গতে যদি এটা যদি না আসে তখন গতে আসতে পারে হচ্ছে ফুলের যে চিত্র, ফুলের যে বিভিন্ন স্তবক, ফুলের স্তবক থেকে কিন্তু প্রশ্ন হতে পারে। ফুলের যে স্তবক, সেই স্তবক থেকে কিন্তু স্তবকের যে চিত্র সেই চিত্র থেকে কিন্তু প্রশ্ন হতে পারে, যদি পুং গ্যামেটোফাইট এবং স্ত্রী গ্যামেটোফাইটের ব্যাখ্যা যদি না বলে, তাহলে ফুলের স্তবক থেকে স্তবকের যে 5টা স্তবক আছে সেই 5টা স্তবক থেকে কিন্তু প্রশ্ন দিতে পারে গতে। তখন ফুলের চিত্রটা এঁকে সেই 5টা স্তবক সম্পর্কে তোমাকে ব্যাখ্যা লিখতে হবে। এরপর চ্যাপ্টার 12 এর দিকে যদি আমরা আসি, তাহলে অবশ্যই গতে ডিএনএর গঠন, এটা চিত্রসহ ডিএনএর গঠনটা ব্যাখ্যা করতে হবে। চিত্রটা অবশ্যই আঁকতে হবে। 2টা যদি আঁকতে পারে তাহলে আরো ভালো। যেটা হচ্ছে যে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যেটা আছে সেটা, এবং তার পাশাপাশি যেটা হচ্ছে তোমাদের 3D চিত্র, সেটা, এই 2টা পাশাপাশি এঁকে যতটুকু পারো আর কি, তবে 3টা দেখানোর চেষ্টা করতে হবে। এরপর হচ্ছে তোমার যদি এটা না দেয় তাহলে তোমার ডিএনএ অণুর প্রতিলিপন দিতে পারে। ঠিক আছে? 2টার যে কোনো একটা থেকে অবশ্যই প্রশ্ন আসবে। এবং হয়তো যদি আমরা দেখি তাহলে বর্ণাঢ্যতা বা থ্যালাসেমিয়া থেকে একটা প্রশ্ন হয়ে থাকতে পারে। ঠিক আছে? থ্যালাসেমিয়া থেকে যদি প্রশ্ন আসে তাহলে থ্যালাসেমিয়ার মধ্যে তোমাদের আর কে হয়তো একটু চেঞ্জ করে XY করে দিতে পারে, অথবা দেখা যেতে পারে এটাকে পি, বড় আর ছোট আর। আমরা থ্যালাসেমিয়াতে দেখেছিলাম যে বড় আর হচ্ছে সুস্থ জিন, আর ছোট আর হচ্ছে তোমার থ্যালাসেমিয়া জিন। ঠিক আছে? সো মানে অসুস্থ জিন। এটাকে আর না বলে তারা
এটাকে হচ্ছে যে বড় হাতের পি ছোট হাতের পিও বলতে পারে, অথবা এটাকে বড় হাতের তোমার এক্স এবং ছোট হাতের এক্সও বলতে পারে। সো কনফিউজড হওয়ার কিছু নাই, সেম জিনিস। আচ্ছা, চ্যাপ্টার 13 এর ক্ষেত্রে যদি আমরা আসি, লাস্ট চ্যাপ্টারে হচ্ছে পুকুরের বাস্তুতন্ত্র থেকে প্রশ্ন হয়ে থাকে প্রায় সময়। পুকুরের বাস্তুতন্ত্র থেকে যদি না আসে তাহলে কোন ধরনের খাদ্য শৃঙ্খল সেটা আইডেন্টিফাই করতে বলতে পারে। একটা খাদ্য জাল দিয়ে দিবে, এভাবে ধরো একটা খাদ্য জাল ধরো তোমাকে দিয়ে দিল, ওর সাথে ওর, তারপর হচ্ছে এটা পুরোটা একসাথে এরকম, তারপর আবার দেখা গেল যে এখানে আরেকজন আছে, তো ওর সাথে ও, আবার দেখা গেল যে ওর সাথে এর সাথে এ। তো এখান থেকে বলবে যে এটা, ধরো একটা বললো যে এই যে সোজা যেটা, সেটার এই খাদ্য শৃঙ্খলটা কোন ধরনের খাদ্য শৃঙ্খল সেটা ব্যাখ্যা করতে বলতে পারে। অথবা এই খাদ্য শৃঙ্খল অথবা পরজীবী, মানে খাদ্য শৃঙ্খল কোন ধরনের বলতে পরজীবী খাদ্য শৃঙ্খল, তারপর হচ্ছে তোমার মৃতজীবী খাদ্য শৃঙ্খল, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার শিকারজীবী খাদ্য শৃঙ্খল, এই ধরনের যে খাদ্য শৃঙ্খল সেগুলো আইডেন্টিফাই করতে বলতে পারে। যদি পুকুরে বাস্তুতন্ত্রটা না আসে তাহলে এখান থেকে প্রশ্ন আসবে। আর ঘতে হচ্ছে বাস্তুতন্ত্র স্থিরতা রক্ষায় জীববৈচিত্র্যের প্রভাব। অর্থাৎ এই প্রশ্নটা হইতে পারে হচ্ছে যে কোনো একজনকে এখান থেকে যদি সরিয়ে ফেলি আমরা, বা ধরো আমরা লাস্ট শক্তি স্তরে, লাস্ট যে খাদ্য শৃঙ্খলে যে লাস্ট, সেটাতে ধরো একটা বাঘ আছে, সেই বাঘের সামনে একটা হরিণ আছে। যদি আমরা এখান থেকে যদি আমরা হরিণকে সরিয়ে ফেলি, এখানে ধরো আছে ঘাস, তাহলে আমরা এই খাদ্য শৃঙ্খল থেকে যদি আমরা হরিণকে সরিয়ে ফেলি তাহলে বাস্তুতন্ত্রে কোন ধরনের প্রভাব পড়তে পারে সেটা ব্যাখ্যা করতে বলতে পারে। অর্থাৎ বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা রক্ষায় জীববৈচিত্র্যের প্রভাব। মানে জীববৈচিত্র্য বলতে হচ্ছে হরিণ যে এখানে আছে, এই হরিণের কারণে যে মানে এই হরিণের উপর ডিপেন্ড করে যে বাঘ তার জীবন ধারণ করছে, সেটার সেটা হচ্ছে তোমাকে ব্যাখ্যা করতে হবে। হরিণকে যদি আমরা সরিয়ে ফেলি তাহলে কি হবে, তাহলে হচ্ছে তোমার ঘাসের পরিমাণ বাড়তে থাকবে। ঘাসের পরিমাণ বাড়লে হচ্ছে পরিবেশের অক্সিজেনগুলো ঘাস সংগ্রহ করে ফেলবে। ঘাস যেহেতু একটা আগাছা, তাহলে তার পরিমাণ দিন দিন আরও বাড়বে এবং গাছপালা অক্সিজেন কম পাবে। এই ধরনের ব্যাপারটা বলতে হবে। এবং বাঘের ক্ষেত্রে বাঘ হচ্ছে বিলুপ্ত হয়ে যাবে একসময় হরিণ না পেয়ে। সো এই যে বাস্তুতন্ত্র স্থিতিশীলতা রক্ষায় জীববৈচিত্র্যের প্রভাব, এটা ঘতে আসার সম্ভাবনা বেশি। ঠিক আছে, এই হচ্ছে মূলত তোমার চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 13 পর্যন্ত যে ধরনের প্রশ্নগুলো পড়লেই তোমার আহ, গ এবং ঘয়ের প্রিপারেশন ফুল হয়ে যাবে, সেই প্রশ্নগুলো আমি এখানে লিখে রাখার চেষ্টা করলাম। আশা করি এগুলো থেকে পুরোপুরি তোমরা কমন পাবা।